আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি নাসরাল্লাহর। পুরোদস্তুর যুদ্ধে জড়াতে চায় না তেল আবিব, হিজবুল্লাহ কেউই মত বিশ্লেষকদের। পাকিস্তানে বেলুচিস্তানের যাত্রীবাহী বাসে ভয়াবহ হামলা, 22 জনকে গুলি করে হত্যা। অভিযোগের তীর বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির দিকে। ইউক্রেনের হামলায় রুশ ভূখণ্ডে নিহত 5, পাল্টা জবাবে কিয়েভ সহ 5 অঞ্চলে তাণ্ডব রাশিয়ার। শত শত রকেট মিসাইল নিক্ষেপ, অন্তত 3 জনের প্রাণহানি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। যুদ্ধের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তেল আবিবকে বোঝাতে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে এমন দাবি সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহর। হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেছেন, অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তা গোপন করছে তেল আবিব। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা হিজবুল্লাহর লক্ষ্য বলেও জানান নাসরাল্লাহ। প্রায় 1 মাস ধরে হুমকি ধামকির পর রোববার ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালায় ইসরায়েলও। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার প্রায় 12 ঘণ্টা পর এই ইস্যুতে ভাষণ দেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। জানান, পরিকল্পনা মাফিকই চালানো হয়েছে হামলা। হামলার মূল টার্গেট ছিল গিলত গোয়েন্দা ঘাঁটি। ব্যাপক ক্ষতি হয়েছে ঘাঁটিটির। এখান থেকেই করা হয়েছিল ফুয়াদ শুকরের হত্যার পরিকল্পনা। সামরিক ঘাঁটিও ছিল হামলার টার্গেট, তবে কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। তবে যুদ্ধ বাড়াতে চায় না হিজবুল্লাহ। বক্তব্যে এমন ইঙ্গিত দিয়েছেন নাসরাল্লাহ। বলেন, বড় পরিসরে যুদ্ধ থামাতেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে নিজেদের সক্ষমতার জানান দেওয়া হয়েছে। ইসরায়েল যুদ্ধ চাইলে পরিণতি কি হতে পারে বুঝিয়ে দেওয়া হয়েছে তা। দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে এত পর কেন হামলা চালানো হলো সে ব্যাখ্যাও দিয়েছেন বক্তব্যে। মূলত গাজায় যুদ্ধবিরতি কার্যকরের কারণেই হামলায় দেরি করা হচ্ছিল। আমাদের প্রধান লক্ষ্য গাজায় যুদ্ধ বন্ধ করা। তার স্বার্থেই এতদিন দেরি করেছি আমরা। শত্রুপক্ষ ও যুক্তরাষ্ট্রের মতো আড়ালে থাকা দোসরদের প্রতি আমার স্পষ্ট বার্তা হলো, গাজার সহযোগী ফ্রন্টগুলো বন্ধের আশা করলে ব্যর্থ হবে। যদিও ইসরায়েলের ভাষ্য খুব বেশি ক্ষতি করতে পারেনি লেবাননের সশস্ত্র সংগঠনটি। তথ্য গোপন করছে ইসরায়েল, এমন দাবি করে নাসরাল্লাহ বলেন, হামলার ফলাফল ইসরায়েলের জন্য সন্তোষজনক না হলে আবারও হামলা চালাতে আপত্তি নেই তাদের। ফলাফল যদি সন্তোষজনক না হয় তবে উপযুক্ত সময়ে আবার ব্যবস্থা নেওয়া হবে। তারা আগাম প্রতিরোধ নয়, আগ্রাসন চালিয়েছে। তবে আমাদের অভিযানে তা কোনো প্রভাব ফেলেনি। রোববার ইসরায়েলের 110 কিলোমিটার ভেতরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সেখানে কেবল 20 মিনিটে ছোড়া হয়েছে প্রায় 300 রকেট ও ড্রোন। 7 অক্টোবরের পর ইসরায়েলের অভ্যন্তরে এটি সবচেয়ে বড় হামলার ঘটনা। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলে হিজবুল্লাহর স্মরণকালের সবচেয়ে বড় হামলার পর কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি? আবারও কি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছে গোটা অঞ্চল? বিশ্লেষকদের দাবি, পুরোদস্তুর যুদ্ধ শুরুর সম্ভাবনা থাকলেও জড়াতে চায় না ইসরায়েল, হিজবুল্লাহ কেউই। নাগরিকদের সুরক্ষা আর আত্মরক্ষাকেই প্রাধান্য দিচ্ছে তেল আবিব। কিন্তু প্রতিশোধের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না নেতানিয়াহু। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে আবারও ছড়িয়েছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। সংঘাত শুরুর পর একে অপরকে লক্ষ্য করে এটি দুপক্ষের সবচেয়ে বড় হামলা। এতদিন হামলার পরিধি শুধু সীমান্তবর্তী এলাকায় সীমিত থাকলেও এবার তা ছড়াচ্ছে কেন্দ্রভূমিতে, যাতে নতুন রূপ নিয়েছে সংঘাত। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা থাকলেও তাতে জড়াতে চায় না তেল আবিব, এমন মন্তব্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু নাগরিকদের সুরক্ষায় সবকিছু করতে রাজি ইসরায়েল, দাবি তার। এদিকে পুরোদস্তুর যুদ্ধ শুরুর সম্ভাবনা থাকলেও ইসরায়েল, হিজবুল্লাহ কেউই তা চায় না বলে মনে করছেন বিশ্লেষকরা। পাল্টাপাল্টি এই হামলা দুই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে, কিন্তু তারা সেটি এড়িয়ে যেতে চাইছে। ইসরায়েল যে ধরনের ভাষা ব্যবহার করছে তাতে বোঝা যায় তারা আত্মরক্ষায় এবং ইসরায়েলিদের হামলা থেকে বাঁচাতে বিশ্বাসী। তাতে বোঝা যায় এ দফায় তারা উত্তেজনা বাড়াতে চাচ্ছে না। কিন্তু প্রতিশোধের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে চান না ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
এখানেই গল্পের শেষ নয়। খামেনি আর নাসরুল্লাহকে জানা উচিত উত্তর সীমান্তের পরিস্থিতি পরিবর্তনে এটা আরেকটা পদক্ষেপ মাত্র। আমরা আমাদের নাগরিকদের ঘরে ফেরাবই। আবারও বলতে চাই, গল্পের শেষ এখানেই নয়। দফায় দফায় আসতে পারে আরও আঘাত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। পাল্টাপাল্টি এই হামলার পর থমথমে অবস্থা বিরাজ করছে লেবানন ইসরায়েলে। অনিক রহমান, যমুনা নিউজ। গাজা ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 71 ফিলিস্তিনি প্রাণ গেছে, শতাধিক আহত হয়েছে। আবারও একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বেন আবেদ এল সালাম নামের ওই স্কুলটি ব্যবহৃত হয়ে আসছিল বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্র হিসেবেই। ভয়াবহ এই হামলায় প্রাণ গেছে নারী, শিশু সহ বেশ কয়েকজনের। হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। উত্তর গাজায় একটি বাড়িতেও ভয়াবহ বোমা হামলা হয়েছে, এতেও পরিবারের 5 সদস্যের প্রাণ যায়। খান ইউনিস, রাফা সহ অন্যান্য এলাকাতে অব্যাহত রয়েছে বিমান থেকে হামলা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। রোববার কানাডার হ্যালিফ্যাক্স শহরে এক প্রেস ব্রিফিংয়ে সুলিভান জানিয়েছেন, গাজা ইসরায়েল যুদ্ধের মাঝে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল। এই ঘটনায় যুক্তরাষ্ট্র চিন্তিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধে তারা সব রকম আলোচনা চালিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন। এদিকে লেবানন ও তেল আবিবের সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধে না জড়ানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য ও জর্ডানও। ইসরায়েলের প্রতিনিধিদের সাথে আলোচনা সবসময় চলমান। যুক্তরাষ্ট্র চায় না এক যুদ্ধের মাঝেই আরেকটা যুদ্ধ বাঁধুক। হিজবুল্লাহ লাগাতার আক্রমণের বিষয়টি পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধে সব চেষ্টা করা হবে। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের পরিবর্তিত শর্ত মানতে নারাজ ইসরায়েল, হামাস দুপক্ষই। তাই মিশরের কায়রোয় কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হলো। সংশ্লিষ্টরা জানিয়েছে, চুক্তিতে নতুন সংযোজনগুলো নিয়ে আপোষে রাজি নয় ইসরায়েল বা হামাস কেউই। ফিলাডেলফিয়া ও নেতজারিম করিডোর নিয়ে সংশোধিত প্রস্তাব হামাস মেনে নেয়নি। কয়েকজন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয়ে ইসরায়েল আপত্তি জানায়। আর শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় পরস্পরকেই দায়ী করে হামাস, ইসরায়েল। প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া পুরনো প্রস্তাবের বাস্তবায়ন চায় হামাস। এতে বেনিয়ামিন নেতানিয়াহু নতুন শর্ত জুড়ে দেয় তীব্র সমালোচনা করে তারা। যদিও যুদ্ধবিরতি নিয়ে এখনও ইতিবাচক বার্তা দিতে চাইছে বাইডেন প্রশাসন। দাবি, মধ্যস্থতাকারীদের সাথেই কাজ করে যাচ্ছে তারা। নিরাপত্তা বাহিনীর সহায়তায় আল আকসা মসজিদে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। সোমবার এই খবর জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। ইসরায়েলি বিধান অনুযায়ী মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি মসজিদে ঢুকে নিয়মিতই ভাঙচুর করছে দখলদার ইসরায়েলিরা। জুমার নামাজ পড়তেও মুসল্লিদের বাধা দেওয়া হচ্ছে। মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা রক্ষীদের দ্বারা অপদস্থ হওয়ার ঘটনাও সেখানে নতুন নয়। মসজিদের আশপাশের রাস্তায় নামাজ পড়তে গেলেও নির্যাতনের শিকার হতে হচ্ছে। কলকাতার নারী চিকিৎসককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত আছে পশ্চিমবঙ্গ জুড়ে। ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের শাস্তির দাবিতে শিলিগুড়িতে মশাল হাতে মিছিল করেন বিক্ষোভকারীরা। রোববার শিলিগুড়ির পূর্বাঞ্চলে মশাল মিছিলে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে নারীরা। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুতই বিচারের দাবি করেন তারা। এর পাশাপাশি দায়িত্বে গাফিলতির জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগও দাবি করা হয়। গেল 9 তারিখ কলকাতার আর.জি. কর হাসপাতালে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় এক নারী চিকিৎসককে। এরই প্রতিবাদে বিক্ষোভে সমাবেশে উত্তাল পুরো পশ্চিমবঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাসে ভয়াবহ হামলায় অন্তত 22 জন নিহত হয়েছে। প্রদেশের মুসাখাইল জেলায় সোমবার এই হামলা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোরে বন্দুকধারীরা একটি বাস আটক করে। এরপরে ভেতরে থাকা যাত্রীদের একে একে গুলি করে হত্যা করা হয়। এরপরে বাসটিতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। হত্যাকাণ্ডের সময় যাত্রীদের পরিচয়পত্র এবং সাথে থাকা অন্যান্য নথি পরীক্ষা করা হয় বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে ১৯ জন পাঞ্জাবের বাসিন্দা, ৩ জন বেলুচিস্তানের। আর পাঞ্জাবের বাসিন্দাদের বেশিরভাগই শ্রমিক ছিলেন। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে ওই সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি এই ঘটনার সাথে জড়িত এবং স্বাধিকারের দাবিতে দীর্ঘদিন ধরেই ওই বেলুচিস্তানে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে BLA। কিয়েভ সহ ইউক্রেনের 5 অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। জ্বালানি অবকাঠামো, ইউক্রেনীয় সেনাদের অবস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে কেন্দ্র করে এই হামলা চালায় রুশ সেনারা। বিবৃতিতে মস্কো জানিয়েছে, ছোড়া হয় শত শত রকেট ও মিসাইল। এই অভিযানে অন্তত 3 ইউক্রেনীয়র প্রাণ গেছে। কিয়েভের হামলার জবাব দিতে এই অভিযান চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়। এর আগে রোববার রাশিয়া সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ব্যাপক হামলা চালায় ইউক্রেন। রাতভর চালানো সেই হামলায় শিশুসহ 5 জন নিহত হয়। এতে গুরুতর আহত হয় আরও 12 জন। বিমান হামলায় শহরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অঞ্চলটির গভর্নর জানিয়েছেন। 2 সপ্তাহ আগে কুরস্কে ইউক্রেনের জোরালো হামলার পর থেকে তীব্র হয়েছে যুদ্ধ। পাল্টাপাল্টি হামলা চলছে বিভিন্ন ফ্রন্টে। ইউক্রেনীয় বাহিনীর হামলায় বেলগোরোদের জরুরি অবস্থাও জারি করতে হয়েছে মস্কোকে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে প্রাণ ছড়ল বার্তা সংস্থা রয়টার্সের এক কর্মীর হামলায় গুরুতর আহত হয়েছেন আরও 2 সংবাদকর্মী। শনিবার ক্রামাতরস্ক শহরে চালানো মিসাইল হামলায় নিহত হন রায়ান ইভান্স। সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন তিনি। 38 বছর বয়সী রায়ান 2022 সাল থেকে রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ইউক্রেনে কর্মরত ছিলেন। হামলার সময় তার সাথে ছিলেন রয়টার্সের আরও 6 প্রতিনিধি। জেলেনস্কি প্রশাসনের দাবি, সাংবাদিকদের আবাসিক হোটেল টার্গেট করে মিসাইল ছুড়েছে রাশিয়া, তবে এ বিষয়ে মস্কো মুখ খোলেনি। ইউক্রেনের ভূখণ্ডে গণমাধ্যম কর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উত্তর কোরিয়ার সুইসাইড ড্রোনের পরীক্ষাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়েছে অঞ্চলটিতে। 4 ধরনের নতুন ড্রোনের ছবি প্রকাশ করেছে পিয়ংইয়ং, যা নির্ভুলভাবে লক্ষ্য আঘাত ও বিস্ফোরণে সক্ষম বলেই দাবি দেশটি। পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক সামরিক পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত সিওল, এমন হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া। আবারও নতুন অস্ত্রশস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আন্ডার ওয়াটার সুইসাইড অ্যাটাক, মাল্টিপারপাস অ্যাটাকে সক্ষম এসব ড্রোন, যেগুলো ব্যবহার করবে উত্তর কোরিয়ার বিশেষ অভিযান ইউনিট ও কৌশলগত পদাতিক বাহিনী। সুইসাইড ড্রোন হিসেবে পরিচিত এগুলো, যা লক্ষ্যে পৌঁছে বিস্ফোরণ ঘটাবে। ছোট রকেট ইঞ্জিন ব্যবহার করে ছোড়া হয় কোনোটি। উত্তর কোরিয়ার একাডেমি অফ ডিফেন্স সায়েন্সের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে মহড়া পরিদর্শন করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। সামরিক কারখানাও ঘুরে দেখেন তিনি। উত্তর কোরিয়ার ড্রোনের সাথে রাশিয়ার জালা ল্যান্ডসেট ও ইরানের শহীদ ড্রোনের মিল আছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার। আরও বিশ্লেষণের কথা জানিয়েছে দেশটি। ড্রোন সহ উত্তর কোরিয়ার অস্ত্র ভান্ডার উন্নয়ন কার্যক্রম ক্রমাগত পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ, তাদের অন্যান্য সামরিক তৎপরতাও। দক্ষিণ কোরিয়ার নিয়মিত মহড়ার বিপরীতে উত্তর কোরিয়া উস্কানি দেয়। আমরা জানি পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে আগেও ড্রোন বিনিময় হয়েছে। বিশ্লেষণ করে দেখব সেগুলোর উন্নয়ন ঘটানো হয়েছে। 2022-এ উত্তর কোরিয়ার বেশ কয়েকটি ড্রোন দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেছিল। সিউলে প্রেসিডেন্ট কার্যালয়ের চারপাশে নো ফ্লাই জোন পাড়ি দিয়ে আবার ফিরেও গিয়েছিল পিয়ংইয়ংয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার জবাবে সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। প্রাণঘাতী সংক্রামক এমপক্স রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। কঙ্গোর চিকিৎসা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছে বিবিসির একটি প্রতিনিধি দল। তাদের প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ ভাইরাসজনিত রোগ এমপক্সে আক্রান্ত রোগীর 96% কঙ্গোর বাসিন্দা। আর এমপক্স শনাক্ত রোগীর শতকরা 75% শিশু, যাদের বেশিরভাগেরই বয়স 10 বছরের নিচে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, একসাথে খেলাধুলার ফলে শিশুদের মাঝে সহজেই এই ভাইরাসটি ছড়াচ্ছে। এছাড়া বিভিন্ন অঞ্চলে আশ্রয় শিবিরগুলোর অস্বাস্থ্যকর পরিবেশকেও দায়ী করা হচ্ছে। চলতি বছর আফ্রিকার অন্তত 13টি দেশে ভয়াবহ আকারে ছড়িয়েছে এমপক্স। শুধুমাত্র কঙ্গোতেই অন্তত 450 মানুষ প্রাণ হারিয়েছে। এশিয়া ও ইউরোপেও এই ভাইরাসটি ছড়িয়েছে। এই ছিল যমুনা আই ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।